Anyone? Can you see the screen? The whole screen? আমি যেহেতু তোমাদের দেখতে পাচ্ছি না, আমি তাই বুঝতে পারছি না তোমরা যতক্ষণ না হচ্ছে কি মাইক্রোফোন অন করে কিছু বলছো। একটু মাইকটা অন করে, কেউ একজন অন করেছে, এবং তোমাদের মাইক্রোফোনের সুইচটা অন করে যদি একটু লাউডলি বলো। আমি সাইড টকটা শুনতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়াল রেসপন্সটা শুনতে পাচ্ছি না। তোমরা একটু হাত তুলে রেসপন্স করো তো তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে কিনা। শ্রীরামপুর? হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভিডিওটা একটু কাইন্ডলি অন করেই রাখা হোক, দ্যাট ইজ ওকে। ওকে, আজকে আমি কুইকলি হচ্ছে গিয়ে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো আছে সেটার সম্বন্ধে একটু পরিচয় করানোর চেষ্টা করব। হয়তো এখনো পর্যন্ত শুধুমাত্র জীববিজ্ঞান বলেই পুরো জিনিসটাকে পড়ছো, বা জীববিদ্যা, জীবন বিজ্ঞান বেসিক্যালি, এবং পরিবেশ। আমরা বেসিক্যালি এখন দেখতে চলেছি যে জীবন বিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো, যেগুলো তোমরা আস্তে আস্তে যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা সেগুলো সম্বন্ধে দেখবে যে এক একটা শাখাই হচ্ছে গিয়ে এক একটা বড় বড় বিষয় আকারে হচ্ছে গিয়ে পড়ানো হয়। তারই খুব ছোট একটা ভার্সন তোমরা হচ্ছে কি ধরে নিতে পারো এই জীবন বিজ্ঞান, যেটা ক্লাস 8 9 থেকে তোমরা যখন ছোট থেকে পড়ছো। ঠিক আছে? তো তার মধ্যে অন্যতম একটা প্রধান শাখা যেটা বায়োলজিক্যাল সায়েন্স বা জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স যেটাই বলো না কেন, বায়োলজিক্যাল সায়েন্সেস বা লাইফ সায়েন্সেস, তার মধ্যে সেটা হচ্ছে গিয়ে বোটানি। বোটানি কথাটার বাংলা, ইংলিশে বোটানি বিষয়টা, কিন্তু বাংলায় যদি হচ্ছে গিয়ে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান। মানে যেখানে যে শাখায় উদ্ভিদের বিভিন্ন ধরনের তাদের কোষ, তাদের বিভিন্ন উদ্ভিদের মধ্যে কি চলছে, বা তার বৃদ্ধি, তার প্রজনন সবকিছুই যদি দেখা হয়, বা সেটা থেকে যখন বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে ফল ফুল কিভাবে তৈরি হচ্ছে, সেই সব কিছু বিষয় উদ্ভিদ রিলেটেড যত কিছু, সেগুলো হচ্ছে গিয়ে বোটানির মধ্যে মেনলি আলোচনা করা হয়। পরের আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যেটা থেকে আমি বেসিক্যালি বিলং করি, সেটা হচ্ছে গিয়ে ফিজিওলজি। মোর স্পেসিফিক্যালি হচ্ছে গিয়ে হিউম্যান ফিজিওলজি বা মেডিকেল ফিজিওলজি বলতে পারো। তো ফিজিওলজি হচ্ছে গিয়ে সেই শাখাটা যেটার বাংলাটা হচ্ছে গিয়ে শারীর বিজ্ঞান। ছোটবেলায় ভাবতাম শারীর থেকে শারীর কিছু জিনিসকে পড়ানো হয় কিনা, না, শারীর বিজ্ঞানটা হচ্ছে গিয়ে বাংলায় শরীর নয়, শারীর। শারীর বিজ্ঞানে হচ্ছে গিয়ে বেসিক্যালি হিউম্যান বডি কি করে ফাংশন করে, কিভাবে কার্যকলাপ করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পার্টিকুলারলি মানুষের, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা ফিজিওলজি শাখাটায় আলোচনা করি। আবার সেখানে প্ল্যান্ট ফিজিওলজি হয়, যেটা বোটানির একটা অন্য ভাগ রয়েছে। আবার অ্যানিমাল ফিজিওলজি হয়। বাট হিয়ার আই এম টকিং অ্যাবাউট, আমি যেটা সম্বন্ধে বলছি সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। ওকে। তারপরে অন্য একটা, তোমরা যখন ক্লাস 10-এর পরে 11 12-এ উঠবে তোমরা তখন দেখতে পারবে তোমাদের যে বায়োলজির বইগুলো হবে তার তিনটে ভাগ থাকবে প্রধানত: উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, আর একটা হচ্ছে কি শারীরবিদ্যা। তো 3 নম্বর যেটা জুলজি, জুলজি হচ্ছে প্রাণীবিদ্যা। মানুষ হচ্ছে কি একটা প্রাণী। আমরা নিজেরা একটুখানি বুদ্ধি আছে বলে আমরা হচ্ছে কি নিজেদেরকে একটু অন্যান্য প্রাণীদের থেকে একটু আলাদা করে রেখেছি। বুদ্ধি অনেক প্রাণীরই আছে, কিন্তু ওরা লিখতে পড়তে জানে না বলে ওরা এগুলো দাবি করতে পারে না। আমরা হচ্ছে কি এমন একটা প্রাণী যারা একটু লিখতে পড়তে জানি, তার ফলে আমরা হচ্ছে কি বিষয়টাকে একটা নাম দিয়েছি এবং বাকি সমস্ত প্রাণীদেরকে একটা অন্য ভাগে ভাগ, অন্য দিকে ফেলে দিয়েছি। সেটা হচ্ছে কি প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যায় কি, মানুষ ছাড়া আর যে সমস্ত প্রাণীরা রয়েছে পৃথিবীতে তাদের সম্বন্ধে পড়াশোনা করাটা হচ্ছে গিয়ে জুলজি, খুব সহজ ভাষায়। ওকে।
চিড়িয়াখানায় গেলে যেসব প্রাণীদের তোমরা দেখতে পাও, সেই সমস্ত প্রাণীদের বিষয়ে যদি তোমরা পড়াশোনা করো, তাদের খাওয়া দাওয়া, তাদের হ্যাবিটেট থেকে শুরু করে সবকিছু, তাদের শারীরিক কার্যকলাপ, সবকিছু চলে আসছে হচ্ছে কি জুলজি। একদম সূক্ষ্ম অতি সূক্ষ্ম হচ্ছে কি ছোট অ্যানিমাল থেকে শুরু করে বড় অ্যানিমাল। মাইক্রোবায়োলজি রিসেন্টলি হয়তো তোমরা যদি খবরের কাগজ পড়ো একদিন দুদিন, দেখতে পাবে আজকের আনন্দবাজারেও আমি সকালে দেখলাম নিপা ভাইরাসের ওপরে একটা হচ্ছে গিয়ে বেশ কিছু আর্টিকেল হচ্ছে গিয়ে গতকালেরটাতেও ছিল এবং আজকের পেপারেও রয়েছে। পেপারের নামটা আমি কমার্শিয়াল করার জন্য বলছি না, কিন্তু আমি যেটা পড়ছিলাম সেখান থেকেই বলছি, বা ফোনেও বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসছে। নিপা ভাইরাস বা বিভিন্ন ধরনের যে কিছুদিন আগে করোনা ভাইরাস হয়েছিল, বা যে ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলো নিয়ে যখন যারা পড়াশোনা করে, সেগুলো বেসিক্যালি হচ্ছে কি খুব সহজভাবে মাইক্রো, যেগুলো মাইক্রো মানে খুব ছোট, সেই সব জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করাটা হচ্ছে কি মাইক্রোবায়োলজির মধ্যে পড়ে। বায়োটেকনোলজি হচ্ছে কি আর একটা অন্যতম প্রধান এবং খুবই ইমার্জিং একটা শাখা। বর্তমানে প্রত্যেকটা শাখাই বায়োটেকনোলজির সাথে প্রচন্ড রকম ভাবে ওতপ্রোতভাবে জড়িত, যেখানে টেকনোলজি আর বায়োলজি দুটো এক জায়গায় মিলে যাচ্ছে খুব সহজভাবে বলতে গেলে। সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি, এবং সেই পদ্ধতিগুলোকে ব্যবহার করে উদ্ভিদ হোক, প্রাণী হোক, মানুষের হোক, বিভিন্ন কিছুর পরিবর্তন করাটাকে, সেগুলো হচ্ছে কি বেসিক্যালি খুব বড়ভাবে বৃহৎভাবে বললে বায়োটেকনোলজির মধ্যে আলোচনা করা হয়। বায়োকেমিস্ট্রি হচ্ছে আরেকটা ভাগ জীবন বিজ্ঞানের। সেই বায়োকেমিস্ট্রির মধ্যে তোমরা হয়তো কিছুদিন পরে গ্লাইকোলাইসিস, একটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের যে কোষটা বেঁচে থাকার জন্য যে কার্যকলাপ করার জন্য যে শক্তির দরকার, তোমরা জানো মাইটোকন্ড্রিয়া নামক একটা কোষ অঙ্গাণু সেটা তৈরি করে। কিন্তু সেই তৈরি করাটা বা আমাদের বিভিন্ন যে উৎসেচক হরমোন আমাদের শরীরের মধ্যে, এই শব্দগুলো হয়তো কয়েকটা তোমাদের কাছে নতুন হতে পারে। উৎসেচক হচ্ছে কি বেসিক্যালি একটা রাসায়নিক পদার্থ, বেসিক্যালি প্রোটিন ধর্মী হয়। হরমোনও তাই। হরমোন হচ্ছে কি আমাদের বেশ কিছু গ্রন্থি থেকে তৈরি হয়, উৎসেচক আমাদের বিভিন্ন কোষের মধ্যে তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। তুই আমরা যে খাবারটা খাচ্ছি, তার মধ্যে কি রয়েছে, একটু আগে টিফিন পিরিয়ড ছিল, তোমরা হয়তো প্রত্যেকেই কিছু না কিছু খেয়েছো আশা করছি। তার মধ্যে কিছু হয়তো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার ছিল, কোনো কোনো খাবার হয়তো প্রোটিন ধর্মী ছিল, যদি একটা কেউ ডিম সেদ্ধ খেয়ে থাকে বা কোনো ডাল বা এই জাতীয় কিছু, বা কেউ ছোলা ভেজানো খেয়ে থাকে, সেই প্রত্যেকটার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন ছিল। বা তার সাথে হচ্ছে কি যদি কেউ রান্না জাতীয় করা কিছু খেয়ে থাকে এবং তার সেটাতে যদি প্রিপারেশনে তেল দেওয়া হয়ে থাকে, তাহলে ধরে নাও যে ফ্যাটও তোমরা কেউ কেউ খেয়েছো। তাহলে যে শর্করা, প্রোটিন বা ফ্যাট, এইগুলো যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, সেগুলো বিভিন্ন ভাগে ভাগ হচ্ছে এবং তারপরে শরীরের মধ্যে সেটা অ্যাবজর্ব বা শোষণ হওয়ার পরে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। এই পুরো কেমিস্ট্রি, রসায়ন, কেমিস্ট্রি মানে রসায়ন, তো এই বায়োলজি আর কেমিস্ট্রি দুটো মিলিয়ে তৈরি করলো হচ্ছে গিয়ে নতুন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে গিয়ে বিষয়, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। এই বায়োকেমিস্ট্রিতেও কিন্তু উচ্চশিক্ষার সুযোগ আছে, ব্যাচেলার্স এবং মাস্টার্স লেভেলে, শুধু একটা বিষয় নিয়েই পড়া যায়। ভাবে এতগুলো বিষয়ের মধ্যে প্রত্যেকটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তোমরা ভবিষ্যতে হচ্ছে গিয়ে পড়তে পারো। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কথা যখন হয়, বা ধরো ডাক্তারিতে, তখন হচ্ছে গিয়ে ফিজিওলজি, যেটা শারীরিক বিজ্ঞান ওপরে দেখতে পাচ্ছ, অ্যানাটমি, যেটা এখানে দেখানো নেই এখনো পর্যন্ত, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এই বিষয়গুলো নিয়ে, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এগুলো নিয়ে পড়তে হয়। তখন একটু কম কম হচ্ছে কি জুলজি, বোটানিটা নিয়ে পড়লেও হয়। ফার্মাকোলজি কি? ফার্মা, ফার্মা নামটা হয়তো তোমরা অনেক সময় শুনেছো। ফার্মাসি, ফার্মাসি নামটা হয়তো বহু প্রত্যেকেই শুনেছো। ওষুধের দোকান কি আমরা কি বলে থাকি সাধারণত? ফার্মাসি। ফার্মাকোলজি কি? ধরে নাও এই যে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেটাকে লাঘব করার জন্য যে বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে, যে বিভিন্ন ধরনের প্রেসক্রাইবড মেডিসিন বা ড্রাগগুলো রয়েছে, সেগুলোর উপরে গবেষণা, সেগুলো কিভাবে কোথায় গিয়ে কাজ করছে। সেটা একটা প্রাণীকে শুশ্রূষা করার জন্য হতে পারে, সেটা একটা উদ্ভিদের কাজে লাগতে পারে, সেটা একটা মানুষেরও কাজে লাগতে পারে। তো এই প্রত্যেকটা বিষয় চলে আসে হচ্ছে কি বেসিক্যালি ফার্মাকোলজির মধ্যে। সেখানে ভবিষ্যতে হচ্ছে কি বি ফার্ম এবং এম ফার্ম করার মতো সুযোগ থাকে, ব্যাচেলার্স ইন ফার্মাকোলজি এবং মাস্টার্স ইন ফার্মাকোলজি। এখানে প্রত্যেকটাতেই ব্যাচেলার্স ইন বোটানি, ব্যাচেলার্স ইন জুওলজি,
মাস্টার্স ইন বোটানি, মাস্টার্স ইন জুলজি, মাস্টার্স ইন ফিজিওলজি, পিএইচডি ইন এই প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে গিয়ে কিন্তু দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে কিন্তু পড়ানো হয়। তাই তোমরা যদি হচ্ছে কি কেউ ইন্টারেস্টেড হও পার্টিকুলার একটা বিষয়তে, যদি কেউ কেমিস্ট্রিতে ইন্টারেস্ট থেকে থাকে এবং তার সাথে বায়োলজির প্রতি তার প্রচন্ড প্যাশন রয়েছে, সে শুধুমাত্র অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রির সাথে হচ্ছে কি সেখানে অর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে বায়োকেমিস্ট্রিতে হচ্ছে কি অনেকেই হচ্ছে কি বিভিন্নভাবে কাজ করে এবং তারা নিজেদের কেরিয়ার সেই সব স্থানেতে মানে তৈরি করা যায়। ঠিক আছে, শুধুমাত্র এই নয় তো, লাইফ সায়েন্সেসে তাহলে তোমাদের কেন পড়ানো হয়? যাতে তোমরা এই বয়সে প্রত্যেকটা বিষয়েরই স্বল্প স্বল্প করে ধারণা তোমাদের অল্প অল্প করে তৈরি হয়, যেটা তোমরা ভবিষ্যতে আরো সেই ধারণাগুলোতে গাছের গোড়ায় জল দিতে পারো, দিয়ে নিজেদের ওই ধারণাগুলোকে বাড়াতে পারো, নিজেদের ইন্টারেস্টটাকে তৈরি করতে পারো। ওকে। আর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে কি এখনকার দিনে যদি বলা হয়, দ্যাট ইজ দা, তোমরা হয়তো আমরা প্রত্যেকেই স্কুল লেভেল থেকে আমাদের ম্যান্ডেটরি হচ্ছে কি পড়ার একটা আমাদের সময়তে ছিল, আশা করি এখনো রয়েছে, সেটা হচ্ছে ইভিএস পড়তে হবে, যেটা আমরা মোটামুটি অনেকেই হয়তো গুরুত্ব অতটা দাও না বা দিতে চাও না। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিদ্যা বেসিক্যালি। সেখানে যে বিভিন্ন ধরনের দূষণ বা বিভিন্ন ধরনের আমাদের পারিপার্শ্বিক যে তাপমাত্রা, হিউমিডিটি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই প্রত্যেকটা কিভাবে হচ্ছে গিয়ে আমাদের পার্টিকুলারলি যে ফিজিক্স এবং কেমিস্ট্রিকে এফেক্ট করছে তা নয়, পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় কি পরিবর্তন হচ্ছে সেটার থেকেও এই যে অবস্থার পরিবর্তন, পরিবেশের পরিবর্তন কিভাবে এই প্রত্যেকটা প্রাণীকুলকে বা উদ্ভিদকুলকে এফেক্ট করছে, সেইগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে পড়ে। কি করে সেটা একজন মানুষকে এফেক্ট করছে, কিভাবে সেটা একটা হাতিকে এফেক্ট করতে পারে, বা সেটা কি করে একটা জিরাফকে এফেক্ট করছে, বাঘসিংহকে করছে, বা সেটা একটা হয়তো বট, অশ্বত্থ, বিভিন্ন গাছকে করছে, উদাহরণ হিসাবে বললাম বোঝার চলে। সেটা হচ্ছে বেসিক্যালি এনভায়রনমেন্টাল সায়েন্স, বা সেটা একটা ধান গাছের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। ঠিক আছে, তো এই রকম অজস্র বিষয় রয়েছে। বর্তমানে আমরা যেটা হচ্ছে গিয়ে আমি যেখান থেকে পড়াচ্ছি সেই ডিপার্টমেন্টটা সম্বন্ধে বা সেই বিষয়টা সম্বন্ধে বলতে পারি, আমাদের হচ্ছে কি এখানে পড়ানো হয় হচ্ছে কি স্পোর্টস সায়েন্স। এটা ফিজিক্যাল এডুকেশন একদমই নয়। তোমরা হয়তো তোমাদের দাদা বা কারোর দিদি থাকলে বা তোমরা হয়তো শুনে থাকবে বা সেটাও শোনোনি, এটা খুবই একটা ইমার্জিং এবং একটা আপকামিং, সেটা বায়োলজিক্যাল সায়েন্সেসের মধ্যেই পড়ে। এই যে তোমরা টিভিতে এত বিভিন্ন খেলোয়াড়দের দেখো, তারা যদি কখনো ইনজিওর্ড হয় তারা কোথায় যায়? তারা ডাক্তারের কাছে যায়। কেউ খেলতে গিয়ে হাত ভেঙে গেল, কোন একটা লিগামেন্ট ছিঁড়ে গেল, কিন্তু সেরকমই বিভিন্ন যে তোমাদের বয়সী যেসব প্লেয়াররা রয়েছে, তাদেরকে যে বিভিন্ন আন্তর্জাতিক স্তর অব্দি যখন খেলে বিভিন্ন দেশে, আমি শুধু ইন্ডিয়ার কথা বলছি না, ইন্ডিয়াতে এখনো স্পোর্টস সায়েন্স যথেষ্ট অ্যামেচার স্টেটে রয়েছে, কিন্তু বিভিন্ন দেশে সেই খেলোয়াড় তৈরির যে প্রক্রিয়াটা, সেখানে হচ্ছে গিয়ে বায়োলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কোচের ভূমিকা ছাড়াও। কোচ ট্রেনিং করাবেন সেটাতে ওনার যা ভূমিকা থাকে, সেটা ছাড়াও একটা ডেডিকেটেড একটা কিছু স্পেশালিস্ট থাকে যাদেরকে বলা হয় স্পোর্টস সায়েন্টিস্ট। তারা কি করে, তারা বিভিন্নভাবে হচ্ছে গিয়ে সেই খেলোয়াড়দের সাহায্য করে তাদের পারফরমেন্স বৃদ্ধি করতে, তাদের পারফরমেন্সটাকে আরো বেটার করতে, তাদের ফিটনেসকে আরো ইমপ্রুভ করতে। ইটস নট অ্যাবাউট দ্য জিম ট্রেনার, ইটস নট অ্যাবাউট দ্য ফিজিক্যাল এডুকেশন। অথবা বর্তমানে আরো যদি স্পেশালাইজ হচ্ছে গিয়ে, তোমরা জানো শুভ্রাংশু শুক্লার নাম কে কে শুনেছো? একটু মাইক্রোফোন অন করে বলো যদি শুনে থাকো। এনিওয়ান হার্ড অ্যাবাউট শুভ্রাংশু শুক্লা? উনি কে? দেখো, বিবেক দিশা ক্লাসটার হচ্ছে কি উদ্দেশ্যটা সবসময় হচ্ছে কি ওই বই ধরে সিলেবাস ওরিয়েন্টেড পড়ানো নয়, তার বাইরেও আমরা হয়তো বেশ কিছু কথা হচ্ছে কি বলার চেষ্টা করি, প্রত্যেকেই আমরা যারা বলি, তো যাতে তোমাদের হচ্ছে কি একটা ইন্টারেস্ট যদি কিছুতে গ্রো করানো যায়, বা এমন অজস্র পড়াশোনার বা অজস্র ভাগ রয়েছে যেগুলো সম্বন্ধে সমাজে এখনো হয়তো সেইভাবে হচ্ছে গিয়ে আহ, সেই ধরনের ব্র্যান্ডিং বা প্রচারটা হয়নি, যার ফলে এমন অজস্র বিষয় আছে যেগুলোতে হয়তো খুব ভালো ভালো কেরিয়ার অপশন থাকতে পারে, কিন্তু সেই বিষয়গুলো যখন আমরা লোক খুঁজতে যাই বা স্টুডেন্ট খুঁজতে যাই বা সেইটা করানোর জন্য যে ম্যান পাওয়ার দরকার, সেটা করানোর সময় দেখা যায় যে সেই নলেজেবল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম হচ্ছে কি সিচুয়েশন অ্যারাইজ করে বিভিন্ন ক্ষেত্রে, কারণ সেই বিষয়টা সম্বন্ধে হয়তো সেই পরিচিতিটা না থাকার ফলে সেটা সম্বন্ধে কেউ পড়েইনি বা খুব কম জন পড়েছে,
তার ফলে তার পুলটা হচ্ছে অনেকটাই কম সেই রকম বিষয়টা জানা লোকজনের। ঠিক একই রকম ভাবে এনিওয়ান, যেটা আমি জিজ্ঞেস করছিলাম, শুভ্রাংশু শুক্লা, কে কে জানে? আমি একটুখানি ভিডিওতে দেখছি। এনিওয়ান, হাউ মেনি অফ ইউ হার্ড অ্যাবাউট দ্য শুভ্রাংশু শুক্লা? একটু হাত তোলো। 1 2 3 4 5 6 7 8। ওকে, শ্রীরামপুর গার্লস, এনিওয়ান হার্ড অ্যাবাউট শুভ্রাংশু শুক্লা? সবাই বইয়ের পাতা বইটা পড়ছে। শুভ্রাংশু শুক্লা কি বইতে এসে গেছেন অলরেডি? আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে নাও। ওকে, কে শুভ্রাংশু শুক্লা? মাইক্রোফোন অন করা যাবে? ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, যে কিছুদিন আগে কোথায় গিয়েছিলেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন। এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে উনি কি করেছিলেন? বেশ কিছুদিন স্টে করেছিলেন, প্রায় 14 দিন 15 দিনের মতো উনি স্টে করেছিলেন, খুব বেশি ভুল না হলে। এবং আলটিমেটলি, না তার থেকে বোধহয় বেশি, কোনো কারণে ওটা 16 হয়ে গিয়েছিল, মানে 14 প্ল্যান হলেও। তারপরে ব্যাক করা নিয়ে সবকিছু ডকিং ফকিং করে উনি আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন পুরো সুস্থ শরীরে, আহ, কোনো বাধা বিপত্তি ছাড়া মোটামুটি। যেমন কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস হচ্ছে কি ফিরতে চাইলেন, ঠিক সেই রকম ভাবেই শুভ্রা, মানে এই এনারা হচ্ছে কি ওইখানে যান কেন? বায়োলজির একটা অন্যতম ইমার্জিং এরিয়া হচ্ছে কি, বা একটা বিষয় হচ্ছে স্পেস ফিজিওলজি বা স্পেস বায়োলজি। অত্যন্ত একটা হচ্ছে গিয়ে গ্রোয়িং, মানে এখনো পর্যন্ত সেইভাবে স্টার্ট হয়নি ইন্ডিয়াতে, বা বিদেশের বেশ কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে পড়ানো হয় অ্যাস্ট্রোবায়োলজি বলে। তোমরা হয়তো অ্যাস্ট্রোনমি, যেটা হচ্ছে কি, বা অ্যাস্ট্রোফিজিক্সের নাম হয়তো তোমাদের সিনিয়রদের থেকে বা তোমাদের কারোর বাড়িতে দাদা দিদি থাকলে হয়তো শুনে থাকলেও থাকতে পারো, বা যারা একটুখানি নিউজ ফলো করো বা একটু ইন্টারেস্টেড। অ্যাস্ট্রোফিজিওলজি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, যেখানে হচ্ছে কি বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা করা হয়, প্ল্যানেটারি সায়েন্স নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এইগুলো কেন বলছি? ওগুলো তো হলো অপার্থিব বস্তু, কিন্তু সেখানে প্রাণ আছে কিনা, বা চাঁদে যদি মানুষ যায়, বা মঙ্গলে যদি মানুষ ভবিষ্যতে যায়, তাহলে তার শরীরে কি কি পরিবর্তন হবে? কারণ আমরা পৃথিবীতে যখন রয়েছি, আমরা কিসে রয়েছি? মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা রয়েছি। চাঁদেতে কি তোমরা জানো মাধ্যাকর্ষণ শক্তি কম, অন্যান্য গ্রহতে কি মাধ্যাকর্ষণ শক্তি আরো কম। তাহলে এই যে এখানগুলোতে যদি মানুষ যায়, তাহলে তার শরীরে কি কি পরিবর্তন হবে? ওখানে কি ধান চাষ করা যাবে? ওখানে কি গম চাষ করা যাবে? মানুষ গেলে ওখানে খাবেটা কি? দীর্ঘদিন ধরে যদি কেউ গিয়ে থাকে ওখানে, তোমরা হয়তো ভূগোলে পড়েছো, একটা সময় আন্টার্কটিকায় কেউ যেত না, বা গেলে হয়তো মারা যেত, বা সেইভাবে ফিরতে পারতো না। কুমেরুতে, সুমেরু এবং কুমেরু, কিন্তু ওখানে ভাবো একটা গবেষণাগার তৈরি করে বিভিন্ন দেশ হচ্ছে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের গবেষণা চালাচ্ছে, ওখানে মানুষ থাকছে। -80 ডিগ্রি, -90 ডিগ্রি টেম্পারেচারে, তুষার ঝড়ের মধ্যে হচ্ছে গিয়ে মানুষ রয়েছে ওখানে। তাহলে সেরকমই বিভিন্ন গ্রহেও হচ্ছে গিয়ে মানুষ কি বংশবিস্তার, মানে সাম্রাজ্য লাভ করতে পারবে? সেই রকম হচ্ছে কি বিষয়টা হচ্ছে গিয়ে স্পেস ফিজিওলজি, স্পেস এগ্রিকালচার, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বায়োলজিতে পড়ার, বায়োলজি থেকে অন্য বিষয়তে ঢোকার বা পড়ার হচ্ছে গিয়ে প্রমুখ সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে। ঠিক আছে, তো জীববিজ্ঞানের প্রয়োগটা বলেই আমি শেষ করছি। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট ফাংশনস অফ বায়োলজি? বেসিক্যালি, বায়োলজিটা হচ্ছে কি একটা অর্গানিজমের কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য লাগতে পারে। হেলথ অ্যান্ড কজেস অফ ডিজিজ, একটা রোগের কারণ এবং তার কোনো কিছু স্বাস্থ্য বোঝার জন্য, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, ইনক্লুডিং মানুষ হতে পারে। যদি কোনো রোগ ভোগ হয়ে থাকে, তাহলে তার জন্য কি মেডিসিন ম্যানুফ্যাকচার করা, তার জন্য ওষুধ তৈরি করা সেই রোগটাকে প্রতিহত করার জন্য, সেটার উপরে প্রচুর কাজ হয়। সেখানে জীববিজ্ঞানের একটা প্রয়োগ রয়েছে। ইমপ্রুভড আন্ডারস্ট্যান্ডিং অন ইকোলজি, আমাদের যে বাস্তুতন্ত্র, বিভিন্ন যে বাস্তুতন্ত্রগুলো রয়েছে, সেইগুলোকে বুঝতে হচ্ছে কি প্রচন্ড সাহায্য করে হচ্ছে কি আমাদের জীববিদ্যা বা জীবন বিজ্ঞান। এনভায়রনমেন্টাল প্রবলেম, যেমন পরিবেশের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, যেমন এয়ার পলিউশন হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, সয়েল পলিউশন হতে পারে, মাটির দূষণ, জলের দূষণ, বায়ু দূষণ, এই প্রত্যেকটারই কিন্তু হচ্ছে কি আরো কি করে বেটার ম্যানেজ করা যায়, সেগুলোকে কি করে সামলানো যায়,
সেগুলোও কিন্তু জীববিজ্ঞানের প্রয়োগের ফলেই হচ্ছে কি সম্ভব। ইমপ্রুভড কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন অফ ফুড, আমাদের যে জনসংখ্যা এত বাড়ছে দিন দিন বিভিন্ন দেশে, সেই জনসংখ্যাটার তুলনায় কিন্তু খাবারের উৎপাদনও সেইভাবে বাড়ানো এবং সেই খাবারের গুণগত মান বজায় রাখা, এইগুলোর উপরে কিন্তু জীববিজ্ঞানের পার্টিকুলারলি বোটানির আরো যে স্পেশালাইজড ডোমেনগুলো রয়েছে সেগুলোর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটা একটা ভ্যাকসিন তৈরি হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ নিরাময়, আমাদের শরীরের কোষগুলোর মধ্যে যে জিন রয়েছে, যে জিনটা আমরা বাবা মার থেকে পাই, সেই জিনের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে বা সেটাকে আরো ভালো করার জন্য কোনো একটা উদ্ভিদের জিনকে পাল্টে দেওয়া বা কোনো একটা প্রাণীকে আরো উন্নত করার জন্য তাদের জিনের মধ্যে কিছু পরিবর্তন করা, কোনো একটা রোগ নিরাময়ের জন্য জিনের মধ্যে কিছু পরিবর্তন করা, এই বিষয়টা হচ্ছে কি আসে বেসিক্যালি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আধুনিক জীববিদ্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা প্রবল প্রয়োগ রয়েছে, দেখতে পাচ্ছ। আর যেটা আমি একটু আগে বলছিলাম, স্পেস সায়েন্স অ্যান্ড রিসার্চ, মহাবিশ্বের বিভিন্ন ধরনের গবেষণার উপরে জীবন বিজ্ঞান এখন হচ্ছে গিয়ে জুড়ে গেছে। আর একটা হচ্ছে ফরেনসিক সায়েন্স, তোমরা যারা হচ্ছে কি ওই টিভিতে বিভিন্ন হয় না ওই সিরিয়ালগুলো, যেখানে সিআইডি বা বিভিন্ন আরো বেশ কিছু ক্রাইম সিরিয়াল যদি কেউ কখনো দেখে থাকে, বা তোমরা হয়তো নাম শুনে থাকবে ফরেনসিক সায়েন্স, যেটা হচ্ছে পুলিশ বা গোয়েন্দাদের প্রচন্ড রকম ভাবে সাহায্য করে অপরাধ দমন করতে বা অপরাধীকে খুঁজে বার করতে, বা সেরকম হচ্ছে গিয়ে বিজ্ঞানটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে মানে এটা পুরোপুরি জীববিজ্ঞানেরই একটা অংশ ধরে নিতে পারো, আরো হায়ার ভার্সন, দ্যাট ইজ ফরেনসিক সায়েন্স। ঠিক আছে, তো এই জীববিজ্ঞানের বিভিন্ন প্রয়োগ রয়েছে এবং সেগুলো থেকে বিভিন্ন ধরনের কেরিয়ার অপরচুনিটিও রয়েছে, যেগুলো তোমরা পরবর্তীকালে পড়তে পড়তে এক্সপ্লোর করতে পারো। কিন্তু তার জন্য কি করতে হবে, ভালো করে হচ্ছে গিয়ে জীবন বিজ্ঞানটাকে পড়তে হবে। শুধুমাত্র জীবন বিজ্ঞান নয়, জীবন বিজ্ঞান ছাড়া হচ্ছে গিয়ে তার সাথে অঙ্ক, তার সাথে হচ্ছে গিয়ে ভৌত বিজ্ঞান, সবকটা বিষয়কেই পড়তে হবে, কারণ প্রত্যেকটা জিনিসই একে অপরের সাথে প্রচন্ড রকম ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা হচ্ছে গিয়ে এই প্রয়োগগুলোর আরো ডিটেলে আলোচনা করব। আশা করছি নেক্সট দিনকে বেশ কিছু স্কুল আরো জয়েন করবে। থ্যাংক ইউ। আমি যারা আছেন কোঅর্ডিনেটর বা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, বাই বাই।